আই এম টু টায়ার্ড, যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। আই হ্যাভ এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি শুধু পদ বা পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা নিজেই একটি প্রতিষ্ঠান, একটি ধারার প্রতীক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেমনই একটি নাম। দীর্ঘ ১.৫ দশক ধরে প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এই রাজনীতিক হঠাৎ করেই যখন অবসর বা সরে যাওয়ার ইঙ্গিত দেন, তখন তা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে যায়। বরং এর ভিতর লুকিয়ে থাকা রাজনীতির জটিল সমীকরণ, ক্ষমতার পালাবদল, অভিমান, ক্লান্তি এবং অদৃশ্য চাপের স্তরগুলো। গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্বস্তিকর গুঞ্জন ভাসছে। বিএনপির মহাসচিবের কণ্ঠে যে দৃঢ়তা, যে অবিচল অবস্থান এতদিন দেখা গেছে, সেখানে এখন যেন ভিন্ন এক সুর। তিনি সরাসরি কিছু না বললেও তার কথাবার্তা, চলাফেরা, এমনকি প্রকাশ্য উপস্থিতির ধরনেও ফুটে উঠেছে এক ধরনের মানসিক ক্লান্তি। প্রশ্ন উঠছে, এ কি শুধু শারীরিক অসুস্থতার প্রভাব, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক বাস্তবতা? একটা সময় ছিল যখন বিএনপি কার্যত চরম সংকটে, দলের শীর্ষ নেতৃত্ব ছিল কারাবন্দী বা দেশের বাইরে। সেই কঠিন সময়ে মাঠে থেকে দলকে টিকিয়ে রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মির্জা ফখরুল। একের পর এক মামলা, গ্রেফতার, রাজনৈতিক নিপীড়ন, সবকিছু সহ্য করেও তিনি পিছু হটেননি। অনেকেই যখন নিরাপদ দূরত্বে সরে গিয়েছিলেন, তখন তিনি রাজপথে থেকেছেন, কর্মীদের সাহস জুগিয়েছেন, সংগঠনকে ভেঙে পড়তে দেননি। এই দীর্ঘ সংগ্রামের ইতিহাস তাকে শুধু একজন নেতা নয়, বরং কর্মীদের কাছে এক ধরনের ভরসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার শান্ত, সংযত এবং কৌশলী নেতৃত্ব দলকে বারবার বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এমন একজন মানুষ কেন হঠাৎ করে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? সাম্প্রতিক সময়ে তার বিদেশ সফর নিয়ে নানা ব্যাখ্যা উঠে এসেছে। সিঙ্গাপুরে চিকিৎসা, এরপর চীন সফর, সবকিছুই আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত বা স্বাস্থ্যগত কারণে বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের চোখে বিষয়টি এতটা সরল নয়। তাদের মতে এটি এক ধরনের দূরত্ব তৈরি করার চেষ্টা, দলের অভ্যন্তরীণ অস্বস্তিকর পরিস্থিতি থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নেওয়া। অনেকে বলছেন, দলে তার অবস্থান আগের মতো দৃঢ় নেই। যে পদে তিনি আছেন, সেই পদটির কার্যকর ক্ষমতা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি নির্ধারণ, সবকিছুতেই তার ভূমিকা আগের তুলনায় কমে গেছে বলে অভিযোগ রয়েছে দলীয় অন্দরমহলে। এই পরিবর্তনে কেন্দ্রে উঠে আসছে আরেকটি নাম। বিএনপি ফাঁদে পড়ে গেছে। বিএনপি প্রথমত ফাঁদে পড়ছে সালাউদ্দিন আহমেদের। এই কথা খুব স্পষ্ট, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না। সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক মহলে এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে নীতি নির্ধারণে তার উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে উঠেছেন। কমিটি গঠন, কৌশল নির্ধারণ, আন্তর্জাতিক যোগাযোগ, সব ক্ষেত্রেই তার প্রভাব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই দলের প্রবীণ নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি করছে, বিশেষ করে এমন একজন নেতার জন্য যিনি দীর্ঘদিন ধরে দলের সংকটকালীন নেতৃত্ব দিয়েছেন। তার জন্য এই পরিবর্তন মানিয়ে নেওয়া সহজ নয়। প্রশ্ন উঠছে, এটা কি স্বাভাবিক প্রজন্ম পরিবর্তন, নাকি সচেতনভাবে ক্ষমতার পুনর্বিন্যাস? এবং যদি দ্বিতীয়টি হয়, তবে সেখানে কি মির্জা ফখরুলকে ধীরে ধীরে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা কাজ করছে? রাজনৈতিক ইতিহাস বলে, যে কোনো দলে যখন ক্ষমতা কেন্দ্রীভূত হতে শুরু করে, তখন অভিজ্ঞ এবং স্বাধীন মতামতধারী নেতাদের গুরুত্ব কমে যায়, তারা হয়ে পড়েন প্রান্তিক। বিএনপির ভিতরেও কি সেই একই চিত্র তৈরি হচ্ছে? পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। দলীয় সূত্রগুলো বলছে, অনেক গুরুত্বপূর্ণ ফাইল এবং সিদ্ধান্ত এখন আর মহাসচিবের মাধ্যমে যাচ্ছে না, বরং অন্য একটি বলয়ের মাধ্যমে তা সম্পন্ন হচ্ছে। এই পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, বরং প্রতীকীয়, যা একটি স্পষ্ট বার্তা দেয় ক্ষমতার কেন্দ্র বদলাচ্ছে। এমন অবস্থায় একজন অভিজ্ঞ রাজনীতিকের সামনে সাধারণত দুটি পথ থাকে: লড়াই করে অবস্থান ধরে রাখা অথবা সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো। মির্জা ফখরুল কোন পথ বেছে নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে ক্লান্তি শব্দটি বারবার ফিরে আসছে, কিন্তু এই ক্লান্তি কি সত্যি শারীরিক, নাকি এটি দীর্ঘদিনের উপেক্ষা, অভিমান এবং হতাশার বহিঃপ্রকাশ? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের আদর্শিক অবস্থান। মির্জা ফখরুল বরাবরই একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পক্ষে ছিলেন। তার বক্তব্যে সবসময় সংলাপ, প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিকতার উপর জোর দেওয়া গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ধারা কতটা বজায় রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষক মনে করছেন, দলটি এখন একটি ভিন্ন পথে হাঁটছে, যেখানে কৌশলগত কঠোরতা এবং কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ বেশি গুরুত্ব পাচ্ছে।
এই পরিবর্তন দলের ভবিষ্যতের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে মতভেদ রয়েছে। তৃণমূলের কর্মীদের মধ্যেও এক ধরনের দ্বিধা কাজ করছে। তারা একদিকে দেখছেন নতুন নেতৃত্বের উত্থান, অন্যদিকে পুরনো দিনের পরীক্ষিত নেতাদের ধীরে ধীরে আড়ালে চলে যাওয়া। এই দ্বন্দ্ব দলের সাংগঠনিক শক্তির উপর কি প্রভাব ফেলবে সেটাও এখন দেখার বিষয়। আগামী কাউন্সিলকে ঘিরে এই প্রশ্নগুলো আরো জোরালো হয়ে উঠেছে। অনেকে মনে করছেন এই কাউন্সিলই হতে পারে একটি টার্নিং পয়েন্ট। এখানে হয়তো আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের ঘোষণা আসবে অথবা অন্তত তার ইঙ্গিত পাওয়া যাবে। যদি সত্যি মির্জা ফখরুল সরে দাঁড়ান তাহলে সেটি শুধু একটি পথ পরিবর্তন হবে না, বরং একটি যুগের অবসান হিসেবে দেখা হবে। কারণ তার সঙ্গে জড়িয়ে আছে একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাস, একটি রাজনৈতিক ধারার প্রতিফলন। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই পরিবর্তন কি দলকে আরো শক্তিশালী করবে নাকি অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করবে? নতুন নেতৃত্ব কি পুরনো অভিজ্ঞতার শূন্যতা পূরণ করতে পারবে? আর সবচেয়ে বড় কথা, এই পুরো প্রক্রিয়ায় কি সম্মান এবং স্বীকৃতি বজায় থাকবে? রাজনীতিতে পরিবর্তন অনিবার্য, কিন্তু সেই পরিবর্তনের ধরনই নির্ধারণ করে একটি দলের ভবিষ্যৎ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্তমান অবস্থান সেই পরিবর্তনেরই একটি জটিল প্রতিচ্ছবি, যেখানে ব্যক্তিগত অনুভূতি, দলীয় বাস্তবতা এবং ক্ষমতার সমীকরণ একসঙ্গে মিলেমিশে গেছে। এখন সবার দৃষ্টি সেই এক জায়গায়, আগামী দিনগুলো কি বার্তা নিয়ে আসে। সবশেষে এসে বিষয়টি আর কেবল একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি দাঁড়ায় একটি রাজনৈতিক সংস্কৃতির পরীক্ষা হিসেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সত্যি সরে দাঁড়ান তাহলে সেটি শুধু একটি পথ শূন্য হওয়ার ঘটনা হবে না, বরং একটি দীর্ঘ রাজনৈতিক ধারার অবসানের প্রতীক হয়ে উঠবে। কারণ তার সঙ্গে জড়িয়ে আছে প্রতিরোধের রাজনীতি, সংগঠন ধরে রাখার দক্ষতা এবং সংকটের সময় নেতৃত্ব দেওয়ার এক অনন্য অভিজ্ঞতা। একটি রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন সেখানে অভিজ্ঞতা এবং নতুনত্বের মধ্যে ভারসাম্য থাকে। কিন্তু যখন সেই ভারসাম্য নষ্ট হতে শুরু করে তখন ভিতরে ভিতরে অস্থিরতা জন্ম নেয়। বিএনপির বর্তমান পরিস্থিতিতে সেই অস্থিরতার ইঙ্গিত স্পষ্ট। তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বলয় শক্তিশালী হচ্ছে, যেখানে সালাউদ্দিন আহমেদের প্রভাব বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এই পরিবর্তন স্বাভাবিক রাজনৈতিক বিবর্তন হতে পারে, আবার এটি অভ্যন্তরীণ ক্ষমতার পুনর্বিন্যাসও হতে পারে। কিন্তু যেভাবেই দেখা হোক, এর প্রভাব অস্বীকার করার উপায় নেই। প্রশ্ন হলো, এই পরিবর্তনের প্রক্রিয়াটি কতটা সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক? কারণ রাজনীতিতে কেবল ফলাফল নয়, প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ। একজন দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে তিনি নিজেকে অপ্রাসঙ্গিক বা উপেক্ষিত মনে করেন, তাহলে তা শুধু ব্যক্তিগত ক্ষোভ তৈরি করে না, বরং দলের ভিতরে একটি নীরব বার্তা ছড়িয়ে দেয়। সেই বার্তা হলো, ত্যাগ বা অভিজ্ঞতা সবসময় মূল্যায়নের নিশ্চয়তা দেয় না।